ওকে, সো আজকে আমাদের ইংলিশ রাইটিং স্কিল যেটা আছে আমাদের কোর্সটা, এটার প্রথম ক্লাস এটা আমাদের পেইড গ্রুপের সম্ভবত, ইফ আই এম নট রং, দেন পেইড গ্রুপের এটা তৃতীয় ক্লাস, এবং যে ফ্রি ক্লাসের আজকে যতদূর সম্ভব 12তম ক্লাস। ওকে, সো আজকের ক্লাস থেকে আমরা ইংলিশ রাইটিং স্কিলের বেশ কয়েকটা চ্যাপ্টার আছে। তার প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশান টু রাইটিং স্কিলস। আমরা এই অধ্যায়ের মধ্যে আমরা কিভাবে লেখি, আমরা যখন কোনো একটা লেখা লিখি অথবা কোনো একটা বই তৈরি করি, কোনো একটা আর্টিকেল লিখি, সেই লেখার সময় আমাদেরকে কোন কোন স্টেপ ফলো করতে হয়, কোন কোন পদ্ধতিতে আমরা চিন্তা করি, এবং কোন কোন পদ্ধতিগুলো আমাদের ফলো করতে হয় এবং কোন পদ্ধতিগুলো আমাদেরকে ফলো করতে হয় না, এই সকল আলোচনাগুলো ইন্ট্রোডাকশান টু রাইটিং স্কিলে আলোচিত হয়। ওকে, তো আজকে তোমাদেরকে আমি এই নোটগুলো এমনভাবে সাজিয়েছি যে তোমাদেরকে এগুলার তো চ্যাপ্টার পড়ানোর কোনো প্রয়োজন পড়ে না। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পরীক্ষাতে আসার উপযোগী যতগুলো প্রশ্ন আছে সবগুলো মিলে সাজায়ে আমার নোটগুলো তৈরি করেছি। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়ব এবং প্রশ্নগুলো এমনভাবে ধাপে ধাপে সাজানো আছে, প্রশ্নগুলো পড়লেই আমাদের চ্যাপ্টার কভার হয়ে যাবে। এবং আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট তোমাদের মধ্যে যারা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে পড়বে, যারা মনোযোগী হবে আজকের ক্লাসে, তারা এই ক্লাস থেকে কমপক্ষে 4 থেকে 5 মার্ক কমন পাবে। ইট ইজ মাস্ট, 4 থেকে 5 মার্ক আমরা কমন পাবো। তো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য বেসিক স্টেজেস অফ রাইটিং প্রসেস। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে এই চ্যাপ্টারের মধ্যে কি নিয়ে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হবে যে একটা আমরা যখন লিখি কোনো কিছু, কোনো একটা রাইটিং আমরা যখন তুলে ধরার চেষ্টা করি, তখন আমাদেরকে কিছু প্রসেস ফলো করতে, আমরা তো চাইলেই জাস্ট লিখতে পারি না। লেখার আগে কিছু আমাদের প্রিপারেশান থাকে, হ্যাঁ, কিছু পদ্ধতি থাকে। তো এই পদ্ধতিগুলো কী কী? তাহলে এখন বলা হচ্ছে প্রশ্নে হোয়াট আর দ্য বেসিক স্টেজেস অফ রাইটিং প্রসেস। তুমি যে একটা জিনিস লিখবা, ওই লেখার আগে তোমাকে কি কি স্টেজ ফলো করতে হবে অথবা কি কি স্টেপ তোমাকে ফলো করতে হবে, লেখার জন্য কোন কোন বেসিক স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, আশা করি প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। প্রশ্নের উত্তর জানার আগে প্রশ্নটাকে জানা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন প্রশ্ন জেনে ফেললাম, এখন আমরা এটা উত্তরের দিকে একটু আসি। দেখো, রাইটিং ইজ আ প্রসেস। রাইটিং হলো একটি পদ্ধতি। দেয়ার আর 7 বেসিক স্টেপস ইন রাইটিং প্রসেস। দি স্টেপস হেল্প ওয়ান রাইট ওয়েল। তাহলে এগুলা স্টেপের মাধ্যমে আমরা কোনো একটা লেখাকে সুন্দরভাবে লিখতে পারবো। ঠিক আছে, সেগুলা কি? প্রথম স্টেপ হচ্ছে সিলেক্টিং আ টপিক অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট ইট। যখন তুমি লিখতে চাইবে তখন তোমাকে আগে একটা টপিক সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে আমি অমুক টপিকের উপর আমি লিখব। এবং যখন তুমি একটা টপিক সিলেক্ট করে ফেললা, সাপোজ তুমি আজকে তোমাকে লিখতে বলা হচ্ছে ইয়োর চাইল্ডহুড মেমোরি, তাহলে তুমি আগে টপিকটা, তুমি একটা কিছু নিয়ে লিখতে চাচ্ছ, তখন তুমি আগে সিলেক্ট করে নিলে যে না, আজকে আমি আমার চাইল্ডহুড মেমোরি নিয়ে আমি লিখব। তো তুমি সিলেক্ট করলা, তারপরে কি তুমি লিখতে লাগবা? না, তোমাকে সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করতে হবে যে না, আমি আমার চাইল্ডহুড মেমোরিতে কী কী করেছি, কোন কোন জিনিসগুলো আমি লিখতে চাই। সব জিনিস তো লেখা যাবে না, হ্যাঁ, সব জিনিস আমরা লিখতে পারবো না, কিছু কিছু সেগুলো একদম ইম্পর্ট্যান্ট জিনিস, ইনফরমেটিভ জিনিস, এগুলো আমাদেরকে লিখতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে আগে যেই টপিকে আমি লিখতে চাই সেই টপিকটা আমাকে সিলেক্ট করতে হবে, এবং দ্বিতীয়ত আমাকে যে টপিকটা আমি সিলেক্ট করলাম সেটা নিয়ে আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার কি? শেয়ারিং দ্য আইডিয়া উইথ আদার্স। এখন এরপরে তুমি কি করবা? আমি আমার টপিক আমার সিলেক্ট হয়ে গেল। টপিকটা সিলেক্ট হওয়ার পর আমি আমার ফ্রেন্ড সার্কেল বলো, আমার কলিগ বলো, আমার হচ্ছে সারাউন্ডিং যারা আছে এদের সাথে আমি ডিসকাস করব যে আমি এই টপিক নিয়ে লিখতে চাচ্ছি, তোমার কি মনে হয় আমি এই টপিকগুলোর মধ্যে কোন কোন দিকগুলো আমার তুলে ধরা উচিত, কোন কোন দিকগুলোকে আমাকে এমফ্যাসিস দেওয়া উচিত, কোন কোন দিকে আমার জোর দেওয়া উচিত। তো এটা আমি করলাম যে আমি আমার যেই টপিকটা আমি সিলেক্ট করেছি সেই টপিকটা আমি আমার সারাউন্ডিংদের সাথে এটা শেয়ার করলাম।
এরপর ইউজিং প্রি রাইটিং স্ট্র্যাটেজিস। প্রি রাইটিং মানে লেখার আগে আমি যে সকল চিন্তাভাবনাগুলো আমি করব। প্রি রাইটিং, প্রি মানে কি পূর্বে, লেখার আগে যে স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে ফলো করতে হবে সেগুলো হচ্ছে ইনক্লুড ফ্রি রাইটিং, ব্রেন স্ট্রমিং, আউটলাইনিং, ক্লাস্টারিং অ্যান্ড আস্কিং 5 Ws। এটা সম্বন্ধে আমরা পরে আসতেছি, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পড়ব যে এই স্টেপগুলোর অর্থ কী। তাহলে আমাদেরকে প্রি রাইটিং স্ট্র্যাটেজি যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলতে হবে এবং 5 Ws সম্বন্ধে আমাদেরকে কথা বলতে হবে। 5 Ws এর মধ্যে কি পড়ে? হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ। তাহলে এই টপিকগুলো, এই প্রশ্নগুলো আমাকে ওই টপিক সম্বন্ধে করতে হবে। হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ। যদি ওই টপিককে আমরা যদি এই প্রশ্নগুলো করি, এই 5W যদি আমরা প্রশ্ন করতে পারি, তখন ওই টপিক সম্বন্ধে আরও নতুন নতুন অনেক আইডিয়া চলে আসবে আমাদের মাথায়, ঠিক আছে? তখন আমরা ওই লেখার গুণগত মানকে আরও উন্নত করতে পারবো, আমরা লেখাটাকে আরও অনেক রিচ করতে পারবো। ওকে, দেন 4 নাম্বার স্টেপ, ন্যারোয়িং দ্য ফোকাস অ্যান্ড ডেভেলপিং এ টপিক সেন্টেন্স। আচ্ছা, এবং এরপরে এতক্ষণ তো আমি চিন্তা ভাবনা করলাম, তাই না? এতক্ষণ আমি চিন্তা ভাবনা করলাম এবং তারপরে আমাকে আস্তে আস্তে আমার ওই বিশাল যে চিন্তা ভাবনা করছি সবগুলা তো আর ইনক্লুড করা সম্ভব নয়, হ্যাঁ, সবগুলো ইনক্লুড করা সম্ভব নয়। আমাকে আস্তে 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 আমার চিন্তা ভাবনাগুলোকে ছোট করতে হবে, সকল ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে এক জায়গায় করতে হবে এবং আমাকে একটা টপিক সেন্টেন্স তৈরি করতে হবে। টপিক সেন্টেন্স কী জিনিস? কোনো একটা লেখা যখন আমরা শুরু করি তার প্রথম যেই সেন্টেন্স তাকে বলা হয় টপিক সেন্টেন্স, এবং এই টপিক সেন্টেন্সে আমি যে লেখাটা লিখেছি তার একটা পুরো একটা গ্লিম্পস, মানে ওই টপিক সেন্টেন্সটা পড়ে যেন আমি যে লেখাটা লিখেছি তার একটা ঝলক যেন আমি আমার রিডারদের কাছে দিতে পারি, একে বলা হয় টপিক সেন্টেন্স। তাহলে 4 নাম্বার হচ্ছে ন্যারোয়িং দ্য ফোকাস অ্যান্ড ডেভেলপিং এ টপিক সেন্টেন্স। এরপরে রাইটিং এ ডিসকভারি ড্রাফট, দ্যাট ইজ ডেভেলপিং আই শব্দের অর্থ হলো দ্যাট ইজ ডেভেলপিং এ টপিক ইন প্যারাগ্রাফ ফর্ম। এরপরে কি করতে হবে? আমাকে একটা ডিসকভারি ড্রাফট তৈরি করতে হবে। ডিসকভারি ড্রাফট কী জিনিস? আমি আমার লেখাটাকে পাবলিশ করার আগে একটা খসড়া তৈরি করব। খসড়া ওয়ার্ডটার সাথে মনে হয় তোমরা পরিচিত আছে। তো আমাকে একটা খসড়া তৈরি করে নিতে হবে যেখানে আমি যেই টপিকগুলো তৈরি করছি এটা প্যারাগ্রাফ ফর্মে, আমি যেই টপিকগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি এটাকে প্যারা বাই প্যারা, প্রত্যেকটা প্যারাতে বিভিন্ন টপিক আমি ওইখানে ইনক্লুড করব, একটা খসড়া আমি তৈরি করব। এটা কিন্তু খসড়া কিন্তু ফাইনাল ড্রাফট নয়, খসড়া হচ্ছে একটা তোমার লেখা পাবলিশের আগে একটা র ম্যাটেরিয়াল, যে আমার লেখার মধ্যে এই জিনিসগুলো আছে, তারপরে ওগুলাকে আবার হচ্ছে তোমার ঘষা মাজা করে কি কি ভুল আছে, অথবা তার মধ্যে খসড়া দেখার পরে, খসড়া তো আমরা চেক করবো, তাই না? তুমি চেক করবা অথবা কাউকে একটা দিয়ে তুমি চেক করাবা, তখন তার মনে হতে পারে না এই খসড়ার মধ্যে আরও কিছু কিছু ইনফরমেশন আছে, সেগুলো যদি ইনক্লুড করা হয় তাহলে লেখাটা আরও অনেক রিচ হবে। গেল স্যার, হ্যাঁ, আর কি মানে কি বললেন? দ্যাট ইজ ওকে। দেন রিথিঙ্কিং অ্যান্ড রিভাইজ দ্য ড্রাফট। এই যে আমি ড্রাফট তৈরি করে ফেললাম, আমি একটা ডিসকভারি ড্রাফট তৈরি করে ফেলেছি, তারপরে আমি রিথিঙ্ক করব, আমি যে লেখাগুলো লিখেছি, আমি যে ড্রাফটটা তৈরি করলাম সেটা নিয়ে আমি আবার চিন্তা করব যে আমি যেই ড্রাফটে যে ইনফরমেশানগুলো দিয়েছি এগুলো কি সঠিক, আমি যে ইনফরমেশানগুলো দিয়েছি এর সাথে কি আরও কিছু অ্যাড করলে লেখাটা কি আরও সুন্দর হতে পারে, হ্যাঁ। সো আই হ্যাভ টু রিথিঙ্ক, আই হ্যাভ টু রিগো থ্রু। ওকে, তাহলে আমাকে আবার রিথিঙ্ক করতে হবে এবং রিভাইজ করতে হবে আমার ড্রাফটের মধ্যে কি কি ভুল যাচ্ছে, কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, অথবা আমার লেখাটা কি ক্রোনোলজিক্যালি হচ্ছে কিনা। ক্রোনোলজিক্যালি শব্দের অর্থ ধারাবাহিকভাবে। মনে করো যে তুমি তোমার চাইল্ডহুড মেমোরি সম্বন্ধে লিখছো, হ্যাঁ, তুমি তোমার চাইল্ডহুড মেমোরি সম্বন্ধে লিখছো, কিন্তু তুমি লেখাটা শুরুই করলে এভাবে যে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম তারপর আমি অনার্সে ইংলিশ সাবজেক্ট নিয়েছি, তাহলে এটা কিছু হলো? এটা তুমি ক্রোনোলজি বজায় রাখলা, ক্রোনোলজি বজায় রাখলা। তাহলে যে সকল তোমার ভুল ভ্রান্তি যেগুলো আছে এগুলাকে তোমাকে কারেক্টিফাই করে নিতে হবে কি রে। এরপরে
এডিটিং অ্যান্ড প্রুফ রিডিং দ্য ফাইনাল ভার্সন। এরপরে কি করতে হবে যে একদম ফাইনাল ভার্সন তৈরির আগে, ফাইনাল ভার্সন মানে তোমার পাবলিশ কপির আগে তোমাকে ওটার মধ্যে আবার এডিটিং করতে হবে। রিভাইজিং তুমি করার পরে যে ভুল ভ্রান্তিগুলো আসলো, অথবা তুমি রিথিঙ্ক করার পর যে ভুল ভ্রান্তিগুলো আসলো, এগুলোকে তুমি এডিট করবা। এবং আবার প্রুফ রিডিংয়ের জন্য একজন মানুষই থাকে, হ্যাঁ, ও প্রুফ রিড করলো, করে একদম ফাইনাল ড্রাফটের আগে যেই ছোটোখাটো যে ভুলগুলো আছে, কমাদারি, ফুল স্টপ, স্পেলিং মিস্টেক, হালকা পাতলা যে ভুল, এগুলা সব ঠিক করে ফাইনাল ভার্সনের জন্য রেডি করা দেওয়া হলো। এরপরে আমি আমার লেখাটাকে পাবলিশ করে ফেললাম। সো দিস আর দ্য 7 স্টেপস ইউ নিড টু ফলো বিফোর রাইটিং সামথিং। কোনো একটা জিনিস লেখার আগে তোমাকে এই স্টেপগুলা ফলো করতে হবে। ওকে, ওকে, বলো আমরা কি এই 7টা স্টেপ বুঝতে পেরেছি কিনা? পড়ার পরে ক্লাসের ঠিক পরেই তোমরা এগুলা সুন্দর করে লিখে ফেলবে এবং মুখস্থ করে ফেলবা। এই প্রশ্নগুলো আসবেই, যে এখানে মোটামুটি তোমাদেরকে 7টা প্রশ্ন দিয়েছি, এই 7টা প্রশ্নের মধ্যে অ্যাটলিস্ট 2টা প্রশ্ন আসবে, 100% আসতেই হবে। বলো, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দ্য ফার্স্ট অ্যান্সার? নো স্যার। এক সেকেন্ড, হ্যালো, আচ্ছা আমি হচ্ছে 10টার পরে কথা বলছি, হ্যাঁ, আমি 10টার পরে নক দিচ্ছি। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ব্রেইন স্টর্মিং? স্ট্রম মানে কি? স্ট্রম মানে হচ্ছে ঝড়। ব্রেইন স্টর্মিং, তাহলে ব্রেইন স্টর্মিং মানে কি? মাথার মধ্যে ঝড়। এটা কিসের ঝড়? এই যে তুমি কোন একটা কি বলে, তুমি একটা টপিক সিলেক্ট করলা যে আমি অমুক টপিকের উপর আমি লিখতে চাই, তো তখন তুমি যখন সিলেক্ট করবা, তারপরে কি হবে? তুমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগবে না? অথবা তুমি তোমার যেই গ্রুপ যাকে বললা, তোমার ফ্রেন্ড সার্কেল হোক, তোমার কলিগ হোক, তোমার সারাউন্ডিং হোক, তাদের সাথে তুমি তোমার আইডিয়াগুলোকে শেয়ার করলা, এবং শেয়ার করার পর প্রত্যেকের মাথায় কিন্তু নতুন নতুন অনেক আইডিয়া আসবে, অনেক হচ্ছে পয়েন্ট আসবে। তো এগুলাকে বলা হচ্ছে ব্রেইন স্টর্মিং। প্রত্যেকের মাথায় বিভিন্ন আইডিয়ার ঝড় আসবে, এবং যত বেশি ঝড় আসবে, যত ইনফরমেশান আসবে, তত তোমার লেখাগুলা আরও অনেক বেশি ইনফরমেটিভ হবে। ঠিক আছে? আচ্ছা, দেখি তাহলে ব্রেইন স্টর্মিং কী জিনিস, খায় নাকি মাথায় দেয়? দেখো, ব্রেইনস্টর্মিং ইজ আ প্রি রাইটিং স্ট্র্যাটেজি। দেখো, প্রি রাইটিং, লেখার পূর্বে এই জিনিসগুলো হবে, আমার লিখতে যে আমি শুরু করব তার আগে কিন্তু এই পদ্ধতিগুলা। তাহলে প্রি রাইটিং স্ট্র্যাটেজি ফর ডিসকভারিং অ্যান্ড ডেভেলপিং আইডিয়া। সো ইন দিস স্টেজ উই গ্যাদার আইডিয়া, we discover new ideas and we develop ideas. Okay, it helps release ideas and feelings that are hidden inside the writers. হ্যাঁ, আমি কোনো একটা টপিক আমি লিখবো, তো আমার মনের মধ্যে স্বাভাবিকভাবে অনেক ধরনের চিন্তাভাবনা, অনেক ধরনের টপিক লুকায়িত অবস্থায় থাকবে, লুকায়ে থাকবে, ঘাপটি মেরে থাকবে। তো যখন আমি টপিকটাকে আমি সিলেক্ট করলাম, ওই ঘাপটি মেরে থাকা যে আইডিয়াগুলো আছে, ওগুলো লাফ দিয়ে বের হয়ে চলে আসবে, যে হ্যাঁ, এই টপিকগুলো আমরা লিখতে পারি। ঠিক আছে? ইট ক্যান বি ডান অ্যালোন, বাট ইট ইজ বেস্ট ডান ইন গ্রুপস। তো এটা তুমি একাকী করতে পারো, তুমি একটা টপিক নিয়ে লিখতে চাচ্ছ, এটা নিয়ে তুমি একাকী চিন্তা ভাবনা করতে পারো, ফাইন, নো প্রবলেম। কিন্তু এই ব্রেন স্টর্মিংটা সবচেয়ে বেশি ভালো হয় যদি মনে করো তোমার হচ্ছে একটা ফ্রেন্ড সার্কেল আছে 10 জনের, 10 জনকে একদম গোল করে বসলা তুমি, বসার পরে তোমরা বললা যে হচ্ছে আমি সাপোজ কোনো একটা জিনিস, সেটা হচ্ছে কোনো একটা টপিক তোমরা সিলেক্ট করলা যে অমুক টপিকের উপর আমি একটা কিছু লিখতে চাই, তোরা আমাকে একটু হেল্প করতো, তুমি বললা। তখন তোমার ওই যে 10টা ফ্রেন্ড, তুমি একাই কতটাই চিন্তা ভাবনা করবা বলো? কিন্তু ওই তোমার 10টা ফ্রেন্ড এক একজন যদি 5টা করে আইডিয়া দেয়, তাহলে কতগুলো আইডিয়া হচ্ছে, এবং তারপরে তুমি ওই আইডিয়াগুলোর মধ্যে কাটছাট করে যে সবচেয়ে বেশি রেলেভেন্ট যে আইডিয়াগুলো, ওগুলোকে তুমি কাজে লাগাতে পারো। দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে যে ইট ক্যান বি ডান অ্যালোন, তুমি একাকী করতে পারবা, সমস্যা নাই, বাট ইট ইজ বেস্ট ডান ইন গ্রুপস। তুমি দলগতভাবে যদি ব্রেইনস্টর্মিংটা করো, তাহলে তুমি সবচেয়ে বেশি ভালো ফল পাবা। ইন দিস স্ট্র্যাটেজি
এ গ্রুপ অফ পিপল, দেখো কেমনে ব্রেনস্টর্মিং হয়। In this strategy, a group of people are involved in finding some probable solutions to a problem. কোনো একটা টপিকে আমি আটকায় গেছি, আমি লিখতে পারছি না, অথবা আমি সিলেক্ট করেছি, তো ওইটার সলিউশন পাওয়ার জন্য, ওইটার নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য এক গ্রুপ অফ পিপল অথবা ইন্ডিভিজুয়ালও হতে পারে, তারা মিলে চিন্তা ভাবনা করে, সলিউশন পাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, হিয়ার অল দ্য পার্টিসিপেন্টস গিভ দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড থিঙ্কিং। প্রত্যেকেই কিন্তু, তোমার 10টা ফ্রেন্ড আছে, 10টা ফ্রেন্ডই এখানে তাদের ওপিনিয়ন এবং থিঙ্কিং শেয়ার করবে তোমার সাথে। অল দোজ আইডিয়াস আর রিটেন ডাউন অ্যান্ড টেকেন আন্ডার কনসিডারেশন। এবং প্রত্যেকে যে যে টপিক বলবে প্রত্যেকে কনসিডার করতে হবে যে হ্যাঁ সবগুলো গুরুত্বপূর্ণ, এবং কাউকে তুমি ক্রিটিসাইজ করতে পারবে না। ঠিক আছে, যে যেটাই বলুক, নো ওয়ান ইজ ক্রিটিসাইজড, এখানে কাউকে তুমি ক্রিটিসাইজ করতে পারবে না। দ্য টার্গেট ইজ টু গেট অ্যাজ মেনি আইডিয়াস অ্যাজ পসিবল। এবং তুমি যত ধারণা পাবা, যত আইডিয়া পাবা, হ্যাঁ, তত তোমাকে কালেক্ট করতে হবে। আমার টার্গেটই হচ্ছে আমি যেন বেশি বেশি যেন আমার কাছে লেখার জন্য যেন ম্যাটেরিয়ালস থাকে, হ্যাঁ, এবং তারপরে আমি ওইখান থেকে কাটছাট করে নেব। ঠিক আছে, দেন কই গেল, আচ্ছা, নো ম্যাটার হাউ অড অর সিলি দ্য আইডিয়াস মাইট সিম। এবং প্রাথমিকভাবে যতই তোমার হচ্ছে সিলি মনে হোক, যতই ফানি মনে হোক, যতই অড মনে হোক, প্রত্যেকটা আইডিয়াকে আমি তোমার কনসিডারেশনের মধ্যে রাখবো, প্রত্যেকটাকে আমি নোট ডাউন করব, এবং তারপরে আমি ওইখান থেকে কেটে সেটে বাদ দিব। দ্য নেক্সট স্টেপ ইন ব্রেইনস্টর্মিং ইজ টু চুজ ওয়ান অর নিউ আইটেমস অন দ্য লিস্ট দ্যাট সিমস টু বি মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য রাইটার্স অ্যান্ড দ্য রিডার্স। এবং তারপরের ধাপ কি, তারপরের ধাপ হচ্ছে ওই ব্রেইনস্টর্মিং আমি যতগুলো টপিক আমি সিলেক্ট করলাম ওইখান থেকে আমি আইডিয়াগুলো আমি চুজ করব, ওইখান থেকে আমার কাছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে টপিকগুলো মনে হচ্ছে। তো আমার যদি প্রত্যেকে 5টা করেও দেয়, আমার 50টা আইডিয়া হচ্ছে, আমার 10টা ফ্রেন্ড আছে, এখন ওই 50টা আইডিয়া নিয়ে তো আর কথা বলা যাবে না, তাই না? কিন্তু ওই 50টা আইডিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, হ্যাঁ, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যে আইডিয়াগুলা, এগুলো আমি আমার লেখার মধ্যে ইনক্লুড করব। সো দিস ইজ কল্ড ব্রেইন স্টর্মিং। ব্রেইনস্টর্মিং যদি সহজভাবে বলি, সেটা হচ্ছে তুমি একাকী অথবা দলগতভাবে কোনো একটা বিষয়ে চিন্তা করলে, এবং চিন্তা করাকে তুমি নোট ডাউন করে নিলা, এবং তারপরে ওই নোট ডাউন করা যতগুলো আইডিয়া আছে সবগুলো আমি কি নোট ডাউন করার পরে যখন আমি লিখতে যাব, ওইখান থেকে আবার গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আমার লেখার মধ্যে ইনক্লুড করা। এই কমপ্লিট দিস প্রসেস ইজ কল্ড অ্যাজ ব্রেইন স্টর্মিং। হোপফুলি আমরা ব্রেইন স্টর্মিংটা বুঝতে পেরেছি। ওকে, দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ড্রাফটিং। ড্রাফটিং এখন কি জিনিস? দেখো, ড্রাফটিং ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ রাইটিং প্রসেস। রাইটিং প্রসেসের দ্বিতীয় ধাপ হচ্ছে ড্রাফটিং। ইট ইজ আ রাফ রিটেন ভার্সন অফ এনি আর্টিকেল, লেটার, স্পিচ অর বুক দ্যাট ইজ নট ইয়েট ইন ইটস ফাইনাল ফর্ম। ওই যে তোমাদেরকে ক্লাসের শুরুর আগে একটা কথা বললাম, সেটা হচ্ছে খসড়া। খসড়া বললাম না, এটা হচ্ছে সেই খসড়া। ওই কোনো একটা তুমি যেটা লিখতে চাচ্ছ, কোনো আর্টিকেল হতে পারে, কোনো বই হতে পারে, কোনো লেটার হতে পারে, কোনো প্যারাগ্রাফ হতে পারে, কোনো ইসে হতে পারে, কোনো একটা স্পিচ হতে পারে, এই সবগুলার একটা ফাইনাল ভার্সনের আগে তুমি একটা খসড়া কপি বানাই নিবা, এটাকেই বলা হয় ড্রাফট। ওকে, ইন দিস স্টেজ, তাহলে এই স্টেজে এখন কি করা হয়? In this stage, a writer organizes the informations and ideas into sentences and paragraphs that he finds in the pre-writing stage. আমি pre-writing stage ওই brainstorming এর মধ্যে দিয়ে যে আইডিয়াগুলোকে পেয়েছি, ওই আইডিয়াগুলোকে এখন আমি সেন্টেন্স এবং প্যারাগ্রাফে রূপান্তরিত করব। হ্যাঁ, যে আইডিয়াগুলো, মানে এক কথায় আমি যে আইডিয়াগুলোকে পেলাম, এগুলোকে আমি এখন টেনে হেসে লম্বা করব, মানে ওইটার মধ্যে আইডিয়াগুলোকে এখন আমি একটা হচ্ছে প্যারাগ্রাফে রূপান্তরিত করবো অথবা সেন্টেন্সে রূপান্তরিত করব, আমি ডেসক্রাইব করে বলবো এক কথায়। দেন হোয়াইল ড্রাফটিং, স্টিল সাম নিউ আইডিয়াস অ্যান্ড সেন্টেন্সেস মাইট কাম ইনটু দ্য রাইটার্স মাইন্ড। তাহলে এখানে ব্রেনস্টর্মিংয়ে আমি চিন্তা ভাবনা করলাম, কিন্তু এই ড্রাফটিং করার সময়ও আমার মনে হতে পারে যে হ্যাঁ, এটার মধ্যে মনে হয় আরেকটা টপিক অথবা আরেকটা সেন্টেন্স, আরও কিছু সেন্টেন্সের গ্রুপ যদি আমি এখানে ঢুকাই তাহলে হয়তো ভালো হতে পারে। তো দ্যাটস ফাইন। So I can include more sentences or more ideas, new ideas in the drafting process. Okay? Then, in this case,
if necessary, he can cross out sentences and write new one. And if I think that whatever I have written previously, ওগুলাকে যদি আমি কেটে দিই, ওগুলাকে যদি আমি বাদ দিয়ে নতুন কোনোভাবে নতুন কোনো আঙ্গিকে যদি আমি লিখি, তাহলে হয়তো বা আমার লেখাটা আরও বেশি সুন্দর হতে পারে। আমি কিন্তু সেটাও করতে পারি, আমি সেন্টেন্সগুলোকে কেটে দিয়ে নতুন সেন্টেন্স আমি এখানে ইনক্লুড করতে পারবো। তো ড্রাফটিং প্রসেসে তুমি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন সেন্টেন্স কারেক্টিফাই করার মধ্যে দিয়ে তুমি কিন্তু লিখতে পারবা, কোনো সমস্যা নেই। দেন হি ক্যান রাইট হোয়াট এভার হি ওয়ান্ট ইন দ্য মিডল, ইভেন নিয়ার দ্য এন্ড। এবং এখানে লেখার যে কোনো পর্যায়ে, হ্যাঁ, সামনে হোক, মধ্যে হোক, শেষে হোক, ওইখানে আমি যে কোনো কিছু ওইখানে ইনক্লুড করে নিতে পারবো। কই ছাড়লাম? ইভেন, আচ্ছা, দ্য ইন্ট্রোডাকশান ক্যান বি কমপ্লিটেড লেটার। এখন ইন্ট্রোডাকশান বলো অথবা তোমার হচ্ছে কনক্লিউশন বলো, এগুলো পরে তৈরি করে নেওয়া যাবে। আগে আমি আমার বডিটাকে, আমার লেখার যে বডি আছে ওই বডিটাকে আগে আমি কমপ্লিট করে নেব। নাথিং ইজ টু বি ওরিড অ্যাবাউট গ্রামার, পাঞ্চুয়েশন, স্পেলিং অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইন দিস স্টেজ। এবং এখানে তোমার যা মন চাই এক কথায় খসড়া লেখার জন্য তুমি সেভাবে লেখো। এখানে তোমাকে গ্রামাটিক্যাল ভুলের বিষয়ে, পাঞ্চুয়েশন ভুলের বিষয়ে, স্পেলিং, ক্যাপিটালাইজেশন, টেন্স ওয়াইজ তোমার যে ভুল, এগুলোকে এখন তোমার চিন্তা করতে হবে না। এগুলা পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপে আমি এগুলা ঠিক করে নেব। উইক পয়েন্ট অ্যান্ড লজিক ক্যান বি রিপ্লেসড অ্যান্ড ইনফরমেশান গ্যাপ ক্যান বি ফুলফিলড ইন দ্য ফাইনাল ভার্সন। এবং এই যে আমি যে ভুলগুলো আগে আমি আমার কি নিয়ে লিখতে চাই, ফাইনাল একটা ড্রাফট তৈরি করে নিব, এবং তারপরে আমার ফাইনাল ভার্সন অথবা পাবলিশড কপি যেখানে বের হবে তার আগে আমার যতগুলা ভুল আছে, গ্রামাটিক্যাল ভুল হোক, পাঞ্চুয়েশন, স্পেলিং, ক্যাপিটালাইজেশন, যে ভুলগুলো আছে সেগুলো আমি ফাইনাল ভার্সনের আগে আমি ঠিক করে নেব। সো এটা হচ্ছে ড্রাফটিং প্রসেস। ড্রাফটিং প্রসেস এভাবে হয় এবং এই স্টেপগুলো আমাদেরকে ড্রাফটিং প্রসেসে ফলো করতে হয়। ওকে, তো আমরা 3টা প্রশ্ন পড়ে ফেললাম। বলো দেখি দ্বিতীয় এবং তৃতীয় নম্বর প্রশ্নে কি আমাদের কোনো সমস্যা আছে? ডু ইউ গাইস হ্যাভ এনি প্রবলেম? আমরা পোয়েট্রি কোর্সে যেটা পড়েছি, পোয়েট্রি বলো, প্রোজ বলো, ওগুলো একটু মজাদার, হ্যাঁ, কিন্তু এই তোমার হচ্ছে রাইটিং স্কিলটাতে একটু মজা তোমরা কম পাবা, কারণ এটা একটু কাঠখোট্টা টাইপের সাবজেক্ট। মানে ওগুলাতে যেমন সাহিত্যর একটা মজা আছে, গল্প তোমরা জানতে পারো, নতুন নতুন কবিতার আশ্বাস, এগুলো তোমরা ফিল করতে পারবা, কিন্তু এটা হচ্ছে একদম সম্পূর্ণ তোমাকে মুখস্থ করতে হবে, এর মধ্যে মজা তেমন নাই, তোমাদেরকে একটু এটা অ্যাবসার্ড মনে হতে পারে, কিন্তু করার কিছুই নেই। যাদের তোমাদের মুখস্থর ক্ষমতা বেশি তারা এই কোর্সে খুব ভালো করবা। কিন্তু আমি একটা জিনিস অ্যাসিওর করতে পারি যে আমার নোট যেভাবে তৈরি করা আছে, যারা মুখস্থ করতে পারো না তারাও আমার এই যে ভিডিওগুলোর সাথে যদি নোটগুলো 2-1বার মিল রেখে যদি পড়ো তারাও করতে পারবা। ওকে, সো বলো এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়ালাম এগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা? ডু ইউ গাইস হ্যাভ এনি প্রবলেম অর নট? ওকে, সো কারো কোনো সমস্যা নেই। দেন হাউ ডাজ, পরবর্তী প্রশ্ন, হাউ ডাজ ওয়ান গ্যাদার আইডিয়াস ইন দ্য প্রি রাইটিং স্টেজ? তুমি প্রি রাইটিং স্টেজে আইডিয়াগুলোকে কিভাবে গ্যাদার করবা? কোন কোন প্রশ্ন তুমি করতে পারো যাতে করে নতুন নতুন আইডিয়া যেন তুমি পাও? দেখো, ইন দ্য প্রি রাইটিং স্টেজ, এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে, জি ভাইয়া। ওকে, ইন দ্য প্রি রাইটিং স্টেজ, আচ্ছা শুনতে তো পারছো, বুঝতে পারছো কি? বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওকে, in the pre-writing stage, a writer gathers ideas before starting the actual writing. তো প্রি রাইটিং স্টেজে লেখা শুরু করার আগে সে নতুন নতুন আইডিয়াগুলোকে সে পেয়ে যায়। দিস হেল্পস মেক দ্য রাইটিং ক্লিয়ার অ্যান্ড অর্গানাইজড। একটু ওয়েট করো। হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন সাজেশন তোমার কাছে নাই? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি, 1 মিনিট। ওকে ওকে, ওয়েট।
হায় হায় রে, স্টুডেন্ট রে আমার, কালকে পরীক্ষা, আজকে আমাকে নক দিয়ে বলছে দাদা সাজেশন দেন। হাসিও পায়, দুঃখও লাগে। ওকে, এখান থেকে না, দিস হেল্পস মেক দ্য রাইটিং ক্লিয়ার অ্যান্ড অর্গানাইজড। দেয়ার আর সেভারাল সিম্পল ওয়েজ টু কালেক্ট আইডিয়াস। আচ্ছা, কিভাবে আমরা তাহলে আইডিয়া কালেক্ট করতে পারি? দেখো, প্রথমত ফার্স্ট দ্য রাইটার ক্যান ব্রেনস্টর্ম। তাহলে ব্রেনস্টর্ম সম্বন্ধে আমরা পড়েছি, এটা আর আমরা ডিসকাস করলাম না। তো প্রথমত তুমি ব্রেনস্টর্ম করতে পারো। তারপরে কি করতে পারো? দ্য রাইটার ক্যান আস্ক কোশ্চেন অ্যাবাউট দ্য টপিক, এবং টপিক সম্বন্ধে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি, সাচ অ্যাজ হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ। এইগুলাকে তুমি কোনো একটা, তুমি যে টপিক নিয়ে তুমি যে লিখতে চাচ্ছ, ওইটাকে তুমি হু দিয়ে প্রশ্ন করবা, তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করবা, হোয়াই দিয়ে প্রশ্ন করবা, হোয়ার দিয়ে প্রশ্ন করবা, হোয়েন দিয়ে প্রশ্ন করবা, এবং হাউ দিয়ে প্রশ্ন করবা। যদিও এখানে 1 2 3 4 5 6টা আছে, এই সবগুলাকে মিলে 5 বলা হয়, বুঝছো? 5 বলা হয়, মানে এখানে এইচটাকে ধরা হয় না আর কি। দেন তাহলে তুমি এই সকল প্রশ্নগুলা তুমি করতে পারো। তুমি হু দিয়ে প্রশ্ন করবা টপিককে, হোয়াট দিয়ে প্রশ্ন করবা, হোয়াই দিয়ে প্রশ্ন করবা, হোয়েন দিয়ে প্রশ্ন করবা, হোয়ার দিয়ে প্রশ্ন করবা, এবং হাউ দিয়ে প্রশ্ন করবা। তুমি দেখবা যখন তুমি তোমার টপিকগুলাকে এই প্রশ্নগুলা করবা, তুমি অনেক তথ্য তুমি পাবা, অনেক আইডিয়া তুমি গ্যাদার করতে পারবা, ঠিক আছে? দেন দিস কোশ্চেন্স হেল্প টু থিঙ্ক মোর ডিপলি অ্যান্ড ফাইন্ড ইম্পর্ট্যান্ট পয়েন্টস। যেটা বললাম, তুমি যদি এগুলা দিয়ে প্রশ্ন করো, তুমি নতুন নতুন পয়েন্ট তুমি পাবা। দেন এরপরে হচ্ছে তৃতীয়ত, থার্ড, দ্য রাইটার মে রিড বুকস, আর্টিকেলস অর নোটস টু গেট ইনফরমেশান। তুমি যেটা নিয়ে লিখতে চাচ্ছ, তোমার যে পার্টিকুলার যে টপিকটা আছে, ওই টপিকের উপর তুমি অনেক বেশি পড়াশোনা করো, ওই টপিকের উপর তুমি বই পড়ো, ওই টপিকের উপর তুমি বিভিন্ন আর্টিকেল পড়ো, ওই টপিকের উপর তুমি নোট পড়ো। তাতে কি হবে? তুমি তুমি যে টপিকটা লিখতে চাচ্ছ, ওই টপিক সম্বন্ধে তোমার একটা হিউজ একটা স্টোর হাউস অফ নলেজ হয়ে যাবে তোমার। হ্যাঁ, তো তুমি তারপর ওইটাকে আরও সুন্দরভাবে গুছায় তুমি প্রেজেন্ট করতে পারবা। দেন দিস গিভস নিউ আইডিয়াস অ্যান্ড হেল্পস দ্য রাইটার আন্ডারস্ট্যান্ড দ্য টপিক বেটার। ওকে, এতে করে কি হবে? তুমি যে রাইটার, তুমি ওই টপিকটা সম্বন্ধে আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে তুমি জানতে পারবা। আমি তো জয়েন করতে পারছি না কেন? ওকে, অ্যানাদার ইউজফুল ওয়ে টু ডিসকাস উইথ আদার্স। তুমি তোমার ফ্রেন্ড সার্কেল বলো, আশেপাশের যারা আছে এদের সাথে তুমি ডিসকাস করতে পারবো। এরপরে দ্য রাইটার ক্যান অলসো মেক এ লিস্ট অর মাইন্ড ম্যাপ। এ লিস্ট হেল্পস নোট ডাউন কি পয়েন্টস অ্যান্ড এ মাইন্ড ম্যাপ শোজ হাউ আইডিয়াস আর কানেক্টেড। এবং এখানে তুমি একটা লিস্ট তৈরি করতে পারো যে আমি এভাবে এভাবে এই টপিকগুলোর উপরে আমি লিখবো, এবং ক্রোনোলজিক্যালি ধারাবাহিকভাবে, যে এটার পরে আমি এটা বলবো, এটার পর এটা বলবো, এটার পর এটা বলবো। এবং তুমি মনের মধ্যে একটা মাইন্ড ম্যাপ তৈরি করে নিতে পারো ক্রোনোলজিক্যালি, যে কিভাবে আইডিয়াগুলো একে অন্যের সাথে কানেক্টেড হবে, কিভাবে তারা একে অন্যের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে একত্রিত হবে, তুমি যে আইডিয়াগুলো লিখতে চাচ্ছ। সো ইন দ্য প্রি রাইটিং স্টেজ, গ্যাদারিং আইডিয়াস মিনস কালেক্টিং ইনফরমেশান। তাহলে গ্যাদারিং আইডিয়া মানে কি? ইনফরমেশান কালেক্ট করা, তোমার থট কালেক্ট করা, এবং এক্সাম্পলস ইন ডিফারেন্ট ওয়েস। ইট মেক্স রাইটিং ইজিয়ার অ্যান্ড হেল্পস দ্য রাইটার এক্সপ্রেস আইডিয়াস মোর ইফেক্টিভলি। ওকে, সো হোপফুলি আশা করছি যে আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি, যে তুমি একটা যখন কোনো টপিকে লিখতে যাবা, সেই টপিকের ইনফরমেশানগুলো তুমি কিভাবে গ্যাদার করবা। ওকে, দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য 3 মেইন স্টেজেস ইন রাইটিং। একটা লেখার 3টা যে মেইন স্টেজ আছে, ওই 3টা মেইন স্টেজ কি কি? দেখো,
তিনটা মেইন স্টেজ হচ্ছে রাইটিং ইজ এ প্রসেস দ্যাট হেল্পস আস এক্সপ্রেস আওয়ার আইডিয়াস অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড অর্গানাইজড ওয়ে। ইট ইউজুয়ালি হ্যাজ থ্রি মেইন স্টেজেস: প্রি রাইটিং, ড্রাফটিং অ্যান্ড রিভাইজিং অথবা এডিটিং। তাহলে একটা লেখার তিনটা স্টেজ আছে, সম্পূর্ণ লেখার, হ্যাঁ, তিনটা স্টেজ আছে। সেটা হচ্ছে প্রি রাইটিং, লেখার পূর্বেই যে ধাপগুলো আমরা ফলো করব সেটাকে বলা হয় প্রি রাইটিং। প্রি মানে কি? পূর্বে। ড্রাফটিং মানে কি? ড্রাফটিং মানে হচ্ছে আমি যেটা লিখতে চাচ্ছি তার আমি একটা খসড়া তৈরি করে ফেলবো। এগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। তো এরপরে আমরা কি করব? ড্রাফটিং করব। ড্রাফটিংয়ে আমি যে টপিকগুলো লিখছি ওইটাতে আমি অত গ্রামাটিক্যাল এরর অথবা পাঞ্চুয়েশন এরর, হ্যাঁ, এগুলো নিয়ে অথবা যেই হোক সাধারণ যে ভুলগুলো আছে এই ভুলগুলো নিয়ে আমি অত ফোকাস করব না। আমি জাস্ট আমার ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব, ড্রাফট করব, আমি খসড়া তৈরি করব। এবং তারপর তৃতীয় ধাপে আমি কি করব? আমি রিভিশন করব, এডিটিং করব। আমার যে ভুলভ্রান্তিগুলো হয়েছে এগুলো আমি ঠিক করে নিয়ে আমি আমার লেখাটাকে পাবলিশ করে দেবো, আমি ছাপাতে পাঠিয়ে দেবো। হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট? ওকে, দেখো, দ্য ফার্স্ট স্টেজ ইজ প্রি রাইটিং, where the writer plans the topic, collect ideas and arranges them in logical order. তাহলে প্রি রাইটিং এর মধ্যে কি করি আমরা কোন টপিক নিয়ে কথা বলবো সেটা আমরা সিলেক্ট করি, আমরা আইডিয়াগুলোকে কালেক্ট করে নেই এবং আমি সেগুলোকে একটা লজিক্যাল অর্ডারে ওইটাকে আমি সেট করে নিই। ব্রেনস্টর্মিং, মেকিং অ্যান আউটলাইন অ্যান্ড ডুইং রিসার্চ আর কমন অ্যাক্টিভিটিস অ্যাট দিস স্টেজ। ঠিক আছে। দেন ড্রাফটিং কি জিনিস আমরা পড়ে ফেলেছি। হোয়ার দ্য সেকেন্ড স্টেজ ইজ ড্রাফটিং, হোয়ার দ্য রাইটার স্টার্টস রাইটিং দ্য ফার্স্ট ভার্সন অফ দ্য টেক্সট। হ্যাঁ, তুমি এখানে তোমার লেখাগুলোর প্রথম ভার্সন তুমি এখানে তুলে ধরো এই স্টেজে। অ্যাট দিস পয়েন্ট দ্য মেইন ফোকাস ইজ অন এক্সপ্রেসিং আইডিয়াস ক্লিয়ারলি রাদার দ্যান ওরিং অ্যাবাউট গ্রামার অর স্পেলিং। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। পড়ায় দিছি তো, আর আমি ডিসকাস করছি না এটা। Then the final stage is revising and editing. দেখো, during revising the writer improves the content by adding, removing, rearranging ideas. তাহলে এই এডিটিং এর সময় কি হতে পারে, রিভাইজিং এর সময় কি হতে পারে, তিনি এখানে নতুন আইডিয়া অ্যাড করতে পারেন, অথবা তুমি যেটা লিখেছো সেটা যদি আমি যেটা লিখেছি আমার কাছে মনে হচ্ছে এখন এই পর্যায়ে এসে যে কিছু আইডিয়া হয়তো আমার কাছে ইররিলেভেন্ট মনে হচ্ছে, যে এখানে হয়তো বা এগুলা না দিলেও চলবে, তখন আমি সেটাকে রিমুভ করব এবং আমি রিঅ্যারেঞ্জ করতে পারি। যে আমার কাছে মনে হচ্ছে আমি যেই ধাপে ধাপে সাজাইছি ওই ধাপগুলোকে যদি একটু আগে পিছে করে দেওয়া যায় তাহলে হয়তো বা সুন্দর হতে পারে, তাহলে আমি এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করব এখানে। ওকে, ডিউরিং এডিটিং গ্রামার, স্পেলিং, পাঞ্চুয়েশন অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার আর কারেক্টেড। এবং এডিটিংয়ের জায়গায় কি হবে, আমার যে গ্রামাটিক্যাল ভুলগুলো আছে, আমার যে স্পেলিং ভুলগুলো আছে, আমার যে পাঞ্চুয়েশনগত যে ভুলগুলো আছে এবং সেন্টেন্সের স্ট্রাকচার ওয়াইজ আমার যে ভুলগুলো আছে এগুলোকে আমি ঠিক করে নিব। ফাইনালি দ্য রাইটার প্রিপেয়ার্স দ্য ফাইনাল কপি। By following these three stages, a writer can produce a well organized and effective piece of writing. ওকে, তাহলে আমরা যদি আমাদেরকে লেখা কমপ্লিট একটা লেখাকে পাবলিশ করার জন্য আমাদেরকে এই তিনটা স্টেজ ফলো করতে হবে। কি? একটা হচ্ছে প্রি রাইটিং, একদম সুন্দর করে, এগুলো আর মুখস্থ করার মতো কোনো কিছু নাই, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। প্রি রাইটিং কি? প্রি রাইটিংয়ে হবে হচ্ছে আমি যে জিনিসগুলো লিখবো এটা সম্বন্ধে যথেষ্ট পরিমাণ আইডিয়া আমি গ্যাদার করে নেব প্রি রাইটিংয়ে। ড্রাফটিংয়ে কি করব, আমি যেটা লিখতে চাচ্ছি তার একটা খসড়া তৈরি করে নিব। এরপরে রিভিশনে কি করব, রিভিশন অথবা এডিটিংয়ে আমি আমার আইডিয়াগুলোকে যদি শিফট করতে হয়, কোনো আইডিয়া নতুন অ্যাড করতে হয় করব, কোনো আইডিয়াকে যদি বাদ দিতে হয় সেটা করব। এবং এডিটিংয়ে কি করব, আমি ফাইনাল আমি যেই আমার লেখা যখন আমি পাবলিশ করব, হ্যাঁ, অথবা অন্যকে পড়তে দিব তার আগে আমার যে গ্রামাটিক্যাল ভুল আছে অথবা যে বানানগত ভুল আছে, আমার কমাদারি ফুল স্টপের যে ভুল আছে অথবা আমার সেন্টেন্সের স্ট্রাকচারে যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে আমি কারেক্টিফাই করে ফেলবো। ঠিক আছে, তো এগুলা করার পর আমার ফাইনাল কপিটা রেডি হয়ে যাবে। ওকে, দেন এর পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্লেজারিজম। প্লেজারিজম শব্দের অর্থ হচ্ছে চৌর্যবৃত্তি, মানে চুরি করা এক কথায়। হোয়াট ইজ প্লেজারিজম অ্যান্ড হাউ ক্যান ইউ অ্যাভয়েড ইট? দেখো, প্লেজারিজম মিন্স using another person's words,
ideas or work without giving proper credit to the original source. তুমি দেখা যাচ্ছে অন্য কারো একটা লেখা অথবা অন্য কারো একটা জিনিস তুমি একদম ডিরেক্টলি কপি করলা, কপি করা ভুল নয়, তুমি কপি করতেই পারো, কিন্তু ওই তুমি যেটা লেখলা অথবা যে কাজটা তুমি করলা অন্যকে কপি করে অথবা অন্যের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে, কিন্তু তুমি তার নাম ওইখানে উল্লেখ করলা না, এটা হচ্ছে প্লেজারিজম। আমার এই নোটটা তুমি এটাকে ইউজ করো, তুমি যদি তোমার কোনো বই ছাপানোর ইচ্ছা হয় আমার নোটগুলো তুমি ইউজ করো, আমার রেফারেন্স তুমি ইউজ করো, কিন্তু ওইখানে যদি তুমি আমাকে ক্রেডিট না দাও তাহলে তোমার এটা প্লেজারিজমের মধ্যে পড়ে যাবে। তুমি এখানে আমার জিনিস ব্যবহার করছো কিন্তু আমাকে ক্রেডিট দিচ্ছ না, দিস ইজ কল্ড প্লেজারিজম। অরিজিনাল সোর্সকে ক্রেডিট দিতে হবে। ইট ইজ কনসিডার্ড এ ফর্ম অফ অ্যাকাডেমিক ডিসঅনেস্টি বিকজ ইটস প্রেজেন্ট সামওয়ান এলসেস ওয়ার্ক অ্যাজ ইফ ইট ওয়াজ ইয়োর ওন। তাহলে এটা একটা অ্যাকাডেমিক ডিসঅনেস্টি এটাকে বলা হয়, যেখানে তুমি অন্য কারো একটা কাজকে নিজের বলে তুমি দাবি করছো। প্লেজারিজম ক্যান হ্যাপেন বাই কপিং ডিরেক্টলি ফ্রম বুকস, websites or articles, or by closely rewriting someone else's ideas without mentioning the source. তাহলে তুমি কারো একটা বইকে সরাসরি কপি করলা, কোনো ওয়েবসাইট থেকে কপি করলা, কোনো আর্টিকেল থেকে কপি করলা, অথবা কারো একটা লেখাকে তুমি স্লাইটলি চেঞ্জ করে নিজের মতো করে তুমি লেখলা, এটাকেও কিন্তু বলা হবে প্লেজারিজম, তুমি যদি ওইখানে সোর্সকে তুমি মেনশন না করো। প্লেজারিজম বাই ইগনোরেন্স প্লেজারিজম বাই ইগনোরেন্স মে হ্যাপেন ফর দ্য ইনএক্সপিরিয়েন্স অফ দ্য রাইটার্স। কোনো একটা রাইটার ভুল করে এই কাজটা করতে পারে, সে যদি ইনএক্সপিরিয়েন্স হয়, সে না জেনে এটা সে করতে পারে। বাট দ্য মোস্ট সিরিয়াস কাইন্ড অফ কিডন্যাপিং ইজ ইন্টেনশনাল স্টিং। কিন্তু তুমি যদি ইচ্ছাকৃতভাবে যদি চুরি করো, ইচ্ছাকৃতভাবে প্লেজারিজম করো, এটা কিন্তু সিরিয়াস ক্রাইম। দ্য অপোজিট অফ প্লেজারিজম ইজ অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্ট মানে কি? কাউকে স্বীকার করা। Acknowledgement. The honest and mature writers make use of the ideas of others, but they are careful to acknowledge their in-depthness of their source. In-depthness শব্দের অর্থ হচ্ছে তোমার তুমি যেখান থেকে ওই জিনিসটা ধার করেছো অথবা নিয়ে এসেছো সেটাকে তোমার মেনশন করতে হবে। হ্যাঁ, ইনডেপথনেস অফ দ্য সোর্স। উই ক্যান অ্যাভয়েড, এখন গেল এটা হচ্ছে প্লেজারিজম। এখন তুমি প্লেজারিজমকে কিভাবে অ্যাভয়েড করতে পারো? প্লেজারিজমকে তুমি কিভাবে অ্যাভয়েড করতে পারো দেখো, উই ক্যান অ্যাভয়েড প্লেজারিজম ইন সেভারাল ওয়েজ। বিভিন্নভাবে আমরা প্লেজারিজমকে অ্যাভয়েড করতে পারি। ফার্স্ট, উই শুড অলওয়েজ গিভ প্রপার ক্রেডিট বাই সাইটিং দ্য অরিজিনাল অথর হোয়েনেভার উই ইউজ সামওয়ান এলসেস আইডিয়া অর ওয়ার্ডস। যখন আমরা অন্য কারো লেখা, অন্য কারো আইডিয়া যখন আমরা কপি করবো, কপি তুমি করতেই পারো, সমস্যা নেই, মানুষ ইন্সপায়ার হতেই পারে, কিন্তু ওইখানে তোমাকে যে সোর্স থেকে তুমি পেয়েছো, যার কাছ থেকে তুমি ইন্সপায়ার হয়েছো, তার নাম, অথরের নাম এবং তোমাকে প্রপার সোর্স তোমাকে দিতে হবে। ইফ উই ইউজ দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস উই শুড পুট দেম ইনসাইড কোটেশন মার্কস অ্যান্ড মেনশন দ্য সোর্স। এবং তুমি সরাসরি মনে করো আমার এই নোটটা, তুমি এই লাইনটা তুমি সরাসরি আমার এখান থেকে কপি করছো, এখানে তোমাকে ইনভার্টেড কমার মধ্যে এটা রাখতে হবে এবং এখানে তোমাকে সোর্স দিতে হবে যে কপিড ফ্রম ওএলএস। দেন we should also learn to rephrase, which means expressing the same idea in our own words while still giving credit to the original writer. এবং তুমি এখানে প্যারাফ্রেজ করতে পারো। প্যারাফ্রেজ মানে তুমি যেটা লেখছো, কোনো একটা লেখা তুমি পড়েছো, ওটাকে তুমি নিজের মতো করে তুমি লিখতে পারো, কিন্তু যদি এটাও করো তাও তোমাকে ক্রেডিট দিতে হবে, তাছাড়া তুমি প্লেজারিজমের দোষে তুমি দোষী হয়ে যাবে। কিন্তু সবচেয়ে ভালো হয় কোনটা? সবচেয়ে ভালো হয় হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্টলি উই শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ রাইটিং আওয়ার ওন থটস অ্যান্ড চেকিং আওয়ার ওয়ার্ক কেয়ারফুলি বিফোর সাবমিটিং। এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে আমরা অন্যের কোনো কাজকে কপি না করে নিজেদের যেই আমাদের নিজেদের মেধা থেকে কোনো একটা কিছু তৈরি করা, এটা হচ্ছে সবচেয়ে ভালো। এবং কোনো একটা কাজকে সাবমিট করার আগে তোমাকে চেক করতে হবে
যে এখানে আমি কোনো প্লেজারিজম ঘটাইছি কিনা, এবং যদি করে থাকি আমাকে অরিজিনাল অথরের নাম এখানে মেনশন করতে হবে। ইন দিস ওয়ে উই ক্যান মেইনটেইন অনেস্টি অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ আর একাডেমিক রাইটিং। তো এটা হচ্ছে আমাদের প্লেজারিজম। প্লেজারিজম শব্দের অর্থ অন্য কারো লেখাকে অথবা অন্য কারো কাজকে প্রপার ক্রেডিট না দিয়ে যখন নিজের বলে চালায় দেওয়া হবে সেটাকে বলা হবে হলো প্লেজারিজম। ওকে, দেন লাস্ট প্রশ্ন। আচ্ছা, এটা নাম্বারে ভুল করছি। স্যার অ্যাকনলেজমেন্ট মানে কি? অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে স্বীকার করা। স্বীকার করা যে তুমি আমার লেখাটা ইউজ করতেছো, তুমি তোমার লেখাতে স্বীকার করো যে হ্যাঁ আমি হচ্ছে আশিস রয়ের লেখা থেকে এই জিনিসটা আমি কপি করেছি। এটাকে বলে অ্যাকনলেজমেন্ট, স্বীকার করা। বুঝতে পেরেছো? ওকে। ওকে, দেন নাম্বার 7, লাস্ট ওয়ান। এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং। কোনো একটা বলো দেখি, কে বলতে পারবা ফর্মাল এবং ইনফর্মাল এটার মানে কি? ফর্মালের মানে কি, ইনফর্মালের মানে কি? একদম সহজ প্রশ্ন। এটা না পারলে লজ্জার বিষয়। কিরে সিসি, ফর্মাল ইনফর্মাল মানে জানি না, অনার্সে উঠে গেছে। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক, গুড। এইটা নাম পারলে মানিজ্য চলে যাইতো। দেখো তাহলে ফর্মাল এবং ইনফর্মাল রাইটিংয়ের মধ্যে যে পার্থক্য সেটা আমাদের এখানে লিখতে হবে। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং আর টু ডিফারেন্ট স্টাইলস অফ কমিউনিকেশন। এই দুইটা লেখার দুইটা ডিফারেন্ট স্টাইল, অ্যান্ড ইচ ইজ ইউজড ফর এ ডিফারেন্ট পারপাস, এবং দুইটাকে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেখানে ফর্মাল রাইটিং ইজ ইউজড ইন অ্যাকাডেমিক ইসেস, রিপোর্টস, অফিসিয়াল লেটার্স অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন। ফর্মাল লেখাগুলো সাধারণত একাডেমিক ইসেগুলো লেখার জন্য, কোনো রিপোর্ট লেখার জন্য, কোনো অফিসিয়াল কোনো লেটার লেখার জন্য, অ্যাপ্লিকেশান লেখার জন্য, প্রফেশনাল কোনো কমিউনিকেশন করার জন্য আমরা সাধারণত কি বলে ফর্মাল লেখাগুলো লিখে থাকি। ইট ইউজেস ক্লিয়ার, polite and grammatically correct languages. In formal languages, in formal writing, contraction শব্দের অর্থ ছোট করা, such as don't, slang words and casual expressions are usually avoided. এখানে তুমি এই কন্ট্রাকশনগুলো ব্যবহার করতে পারো, যেমন আই অ্যাম, তুমি অ্যাম ব্যবহার করলে। কোনো স্ল্যাং ওয়ার্ড মানে ফ্র্যাঙ্ক কোনো ওয়ার্ড তুমি ইউজ করতে পারবে না। ক্যাজুয়াল এক্সপ্রেশন, হ্যাঁ, যে তোমার অনুভূতি ভাবানুভূতি এগুলো তুমি প্রকাশ করতে পারবে না ফর্মাল রাইটিংয়ের মধ্যে। অপরপক্ষে ইনফর্মাল অনানুষ্ঠানিক লেখাগুলা কি হবে, ইজ ইউজড হোয়েন কমিউনিকেটিং উইথ ফ্রেন্ড, মানে যখন তুমি তোমার ক্লোজ সার্কেলের সাথে কথা বলবা, ক্লোজ সার্কেলের সাথে যখন লেখনী প্রকাশ করবা, তখন সেটা হচ্ছে ইনফর্মাল রাইটিং। যখন তুমি তোমার ফ্রেন্ডের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে, অর পিপল ইউ নো ওয়েল, কোনো একজন মানুষকে যখন তুমি খুব ভালোভাবে জানো, চেনো তুমি, তার সাথে যখন তুমি কথা বলতে যাবা তখন তুমি ইনফর্মাল রাইটিং ব্যবহার করো। স্বাভাবিকভাবে তুমি তোমার বাবার সাথে যেমনি কথা বলবা, হ্যাঁ, তোমার বাবাকে যদি চিঠি লিখতে হয়, যাই হোক চিঠি তো এখন লেখাই না, যাই হোক, তো বাবার সাথে তুমি যেভাবে কথা বলবা বা তার সাথে তুমি যেভাবে কমিউনিকেট করবা, তুমি তোমার স্যারের সাথে কি একইভাবে কমিউনিকেট করবা? কখনোই নয়। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং। It has a friendly and relaxed tone, and contractions, simple words and everyday expressions are commonly used. দেখা যাচ্ছে তোমাকে হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে, হ্যাঁ, তো এখন ওই ট্রান্সফার সার্টিফিকেটের তুমি অ্যাপ্লিকেশনে যদি ভুল করো অথবা শব্দ চয়নে যদি ভুল করো, তাহলে স্যারকে তোমাকে টিসি দিবে না। আর এখন দেখা যাচ্ছে যে তুমি বাবার কাছে টাকা চেয়ে তুমি একটা লেটার লিখছো, তো ওইটাতে তুমি যদি গ্রামাটিক্যাল ভুল করো, তাহলে বাবা তোমাকে টাকা দেওয়া থেকে আটকে যাবে না। তো কাজেই তোমার যেই হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, স্ট্রিক্ট যে রুলসগুলো, এগুলো ইনফর্মাল রাইটিংয়ে ফলো করা হয় না। এখানে তুমি তোমার হচ্ছে কন্ট্রাকশন তুমি ব্যবহার করতে পারো, তুমি রিল্যাক্সড একটা মুডে থাকবে এখানে লেখার সময়, সিম্পল ওয়ার্ড তুমি ব্যবহার করবে এবং এভরিডে এক্সপ্রেশনও তুমি এখানে ইউজ করতে পারো আর কি। For example, informal sentences, I am writing to inform you that I will be absent from class tomorrow due to illness. তুমি ফর্মাল সেন্টেন্স লিখতে গেলে তুমি এই কথাটা লিখবা,
আবার অপরপক্ষে ইন ইনফর্মাল ভার্সন দ্য সেম আইডিয়া ইজ হাই আই কান্ট কাম টু ক্লাস টুমরো বিকজ আই এম সিক। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল এক্সপ্রেশন অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশন ইউ সি। Therefore, the main difference between formal and informal writing is the tone, language, and purpose. Formal writing is professional and respectful, while informal writing is personal, friendly, and conversational. Okay, so এটার মধ্যে দিয়ে আমাদের প্রথম যে ক্লাস, আওয়ার ক্লাস অন দ্য ইন্ট্রোডাকশান টু রাইটিং স্কিল, মানে আমাদের রাইটিং স্কিলের প্রথম চ্যাপ্টারের যতগুলা প্রশ্ন ছিল, ইম্পর্ট্যান্ট যতগুলা প্রশ্ন ছিল, সবগুলা প্রশ্ন আমরা পড়ে ফেললাম। এবং এই চ্যাপ্টার থেকে যারা ক্লাসটা বুঝতে পেরেছ, যারা ক্লাসটাকে পড়াগুলা যারা শেষ করবা, তোরা ধরে নিতে পারো যে আমরা 4 থেকে 5 মার্ক 6 মার্ক আমরা কমন পেয়ে গিয়েছি। ওকে, সো আশা করছি আমরা ক্লাসটা বুঝতে পেরেছি। রাইটিং স্কিলের প্রথম ক্লাস ছিল, আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব ক্লিয়ারলি বোঝানোর জন্য। এখন তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই ক্লাসের উপর কিছুক্ষণের মধ্যে এটার ভিডিও এবং নোট তোমাদেরকে দিয়ে দিব, এগুলো সুন্দর করে পড়াশোনা শেষ করে ফেলবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই 7টা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকলো, সুন্দর করে লিখে ফেলবা। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তোমাদের সাথে ফ্রি ব্যাচের কবে ক্লাস হবে আমি বলে দেব, এবং পেইড ব্যাচের ক্লাস শুক্রবারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।